আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফাহমিদা সালাম। মধ্যপ্রাচ্যে দীর্ঘ 6 সপ্তাহের যুদ্ধ বন্ধে পাকিস্তানে শুরু হয়েছে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই অংশ হিসেবে শুরুতে ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইরানের প্রতিনিধি দল। এরপর শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স। বৈঠকের ফল নিয়ে কিছু জানা না গেলেও দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। শান্তি আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আজ প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইরানি প্রতিনিধি দল। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বৈঠকে বসেন শেহবাজ শরীফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মার্কিন প্রতিনিধি দলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ভান্সের সঙ্গে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় এক ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গুরুত্বপূর্ণ এই বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার বিস্তারিত নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে রয়টার্স খবর প্রকাশ করলেও তা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ছুটির দিনেও দেশের তেল পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালকরা। তেল সংকটে মাছ শিকারে যেতে পারছে না পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা। স্থবির হয়ে পড়েছে অনেক যানবাহন। এদিকে জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। আসাদগেটের সোনার বাংলা ও ট্রাস্ট পাম্পে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তেল সরবরাহ নিয়ে পাম্প কর্তৃপক্ষের রয়েছে নানা অভিযোগ। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা অতিরিক্ত হওয়ায় বিপাকে পাম্প কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাগুরার বেশিরভাগ পাম্পে বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। এ নিয়ে পাম্প কর্তৃপক্ষের রয়েছে নানা অভিযোগ। চাহিদা মতো ডিজেল না পেয়ে ভুট্টা হারভেস্ট কার্যক্রম ব্যাহত হচ্ছে মেহেরপুরে। এখন তেল আসে মনে করেন আপনার মোটরসাইকেল, প্রাইভেট কার সিরিয়াল ধরে যেতে মনে করেন আপনার লাস্টে তেল অনেকে গাড়ি তেলেও পাইতেছে না। টোটাল মাগুরাই সবাইকে একসাথে তেল দেওয়া হোক, যাতে আমি এই পাম্পের থেকে নিয়ে আর এক পাম্পে যায় ভিড় না করতে পারি। তীব্র তাপদাহের মধ্যে দিনাজপুর, নাটোর ও জামালপুরে বকশীগঞ্জে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চাকরিজীবীদের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর ব্যবসায়ীরা পড়ছেন আর্থিক ক্ষতিতে। তবে বিপরীত চিত্র দিনাজপুরে হিলিতে স্বস্তিতে তেল সংগ্রহ করছেন গ্রাহকেরা। পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল নিতে পাম্পে পাম্পে বাইকার ও প্রাইভেট কারের লম্বা সারি। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও লালমনিরহাটে অনেকেই পাচ্ছেন না জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 2টা থেকে এখনো পর্যন্ত আমরা তেল পাচ্ছি না। মেয়েদের কোনো সুব্যবস্থা নাই এখানে তেল নেওয়ার জন্য। 6টা থেকে আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন তেল পাচ্ছি না, অবশেষে চলে যেতে হচ্ছে। কুড়িগ্রামে মোটরসাইকেলের চাপ কমাতে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল দেওয়া হচ্ছে না। ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরে কালিয়াকৈরে জ্বালানি তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মোটর বাইক চালক ও গণপরিবহন চালকেরা। প্রভাব পড়েছে শিল্পকল কারখানাতেও। আসলে খালি ঘুরে ঘুরে যায়, তেলই পাচ্ছি না ভাই। আসলে কয় তেল লাই সময় আছে, তুমি সময় আছে, দুনিয়ার কাহিনী। কোনাবাড়ি, কালিয়াকোট সবগুলো পাম্পে গেলাম, কোনো পাম্পে আসলে তেল নেই। যশোরের তেলের লাইনে হচ্ছে বিশৃঙ্খলা, মিলছে না প্রশাসনের সহযোগিতা।
পটুয়াখালী কলাপাড়ায় 200 টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুতকৃত 13,500 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। বিশেষ ক্ষমতা আইনে আমাদের যে স্থানীয় থানা আছে, স্থানীয় থানাকে ওই গাড়িগুলো জব্দ করে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে গেলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে IOCর বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করাকে এখন অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার ওপরও গুরুত্ব আরোপ করেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রব্যমূল্যের দাম যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের হাট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এই সময় মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে না থামলে হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজের ভাড়াও বাড়বে। এতে প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ বাণিজ্যে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয় তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। তো এটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো পৃথিবীর বাইরে না। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আমাদের মানুষের ক্রয়সীমার মধ্যে বা ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে সেটি আপনার দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পরই শিশুরা ফের অসুস্থ হয়ে পড়ছে এবং আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। গত 27 দিনে হাম ও এর রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 14,561 শিশু। তাদের মধ্যে 144 জনের মৃত্যু হয়েছে। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এদিকে সারা দেশে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েছে। টিকা নেওয়ার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম বিবেচনা করেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করেছে বিএনপি। দুদিনে 6 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে, যা চলবে রবিবার পর্যন্ত। রুহুল রফিকের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো সকাল 11টায় শুরু হয় সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান কার্যক্রম। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রার্থী বাছাই করবে দল। যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রার্থীদের দাবি, নতুনদের ভিড়ে যেন ত্যাগীদের অবমূল্যায়ন না করা হয়। 13 সালে আমি বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। অতীতেও ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয় ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের অবদান বিবেচনা করেই মনোনয়ন দিবে দল, এমন প্রত্যাশা মনোনয়ন সংগ্রহকারীদের। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আবার রাজপথে ছিলাম আমি চাই আমার মতো নির্যাতিত নিপীড়িত যারা রাজপথে ছিল দীর্ঘদিন ধরে, যারা সংগ্রাম করে লড়াই করেছে, যারা লোভ লালসার ঊর্ধ্বে সংসারে সকল কিছু ক্ষতি করে যারা রাজপথে ছিল, তাদেরকে দল মূল্যায়ন করবে আশা করি। কৃষি কার্ড দিয়েছেন, সেই কার্ডের মর্মে যে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কৃষিবিদ হিসাবে প্রত্যাশী।
সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 36টি আসন বিএনপির জন্য নির্ধারিত রয়েছে। মনোনয়ন ফর্মের ক্রয় মূল্য 2,000 টাকা ও জামানত 50,000 টাকা নির্ধারণ করেছে বিএনপি। রুদ্র রফিক, RTV, ঢাকা। শ্রমিকদের সব বিষয় মালিকের ঘরের উপর ঠেলে দেওয়া যাবে না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিক সমাজের চাহিদা কোনো রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ করতে পারেনি। যারা সংসদে যায় তারা শ্রমিকদের প্রতি সম্মান দেখাতে পারে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। জনগণের অধিকার পায়ের তলে পৃষ্ঠ করার পায়তারা চলছে। জনগণকে সাথে নিয়ে জনমুক্তির আন্দোলন গড়ে তোলা হবে। চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। শ্রমিকদের চিকিৎসা খরচ সরকার ও মালিক পক্ষ বহন করার আহ্বান জানান তিনি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী সম্মতি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। আর্থিক হিসাব কাজ সুচারুভাবে সম্পূর্ণ করার পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতিষ্ঠানগুলোর কৌশলগত পরামর্শক হয়ে উঠতে হবে, এমনটা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর এক হোটেলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অব বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জন্য কাজ করার আহ্বান জানান মন্ত্রী। শুধুমাত্র এই পেশাগত দক্ষতা অর্জন করাই আপনাদের জন্য কাজ হবে না। আপনাদের জন্য আমি বিশ্বাস করি নতুন ইকোসিস্টেমের যে নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। আপনারা নিজেদেরকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবেও কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে নিজেদেরকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাব। এসব কর্মকাণ্ডে জড়িত সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। দুপুরে রাজধানী কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে মাদক অস্ত্রসহ বিভিন্ন অপরাধে 9 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইত্তেখাব চৌধুরী। পক্ষপাতহীন তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, র্যাবের 15টি ব্যাটালিয়ন ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি রয়েছে। মোটা দাগে আমরা অনেককে চাঁদাবাজ বলি, কিন্তু চাঁদাবাজির বিভিন্ন স্তর আছে এবং আমরা কিন্তু সবগুলো নিয়েই কাজ করছি। র্যাবের 15টা ব্যাটালিয়নকে একই নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে করে যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, যে যত রকমের কাঁচা বাজার, পাকা বাজার, যত রকমের বাজার আছে, বাজারগুলোতেও কিন্তু চাঁদাবাজি হয়। এরকম সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। যেন আলাদিনের চিরাগ হাতে পেয়েছেন মিটফোর্ড হাসপাতালের হিসেব রক্ষক জাহিদুর রহিম। চাকরি সূত্রে ঢাকা থেকে রাজধানী ছাড়াও লক্ষ্মীপুরে গড়েছেন সম্পদের পাহাড়। সরকারি চাকরিতে হিসাব রক্ষক হলেও হিসেবে বেশ পাকা জাহিদ। সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্থা করেন সাংবাদিককেও। RTVর অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় 8তলা এই ভবনের নাম নূরমহল। ভবনের মালিককে জানতে চাইলে ভাড়াটেরা জানান জাহিদুর রহিম। বাড়ির মালিকের নাম কি? জাহিদ। জাহিদ কি করে? মিটফোর্ড মেডিকেলের অ্যাকাউন্টস ম্যানেজার। এই লোক? হ্যাঁ, বাড়ির মালিক উনি তো। বাড়ির বাড়িওয়ালাকে চেনেন? হ্যাঁ, উনি বাড়িওয়ালা। হ্যাঁ, উনি এসে ভাড়া নিয়ে যায়। ভাড়া কে দেন? নামটা ওনার নাম জানি না। বাড়িওয়ালাকে এমনি দেখলে চিনেন? দেখলে চিনব।
অনুসন্ধানে জানা যায় 4 বছর আগে নিলামের মাধ্যমে বাড়িটি কেনেন জাহিদুর রহিম নামের এই ব্যক্তি। জানি একবার মানে নিলাম হয়েছে বা বিক্রি হয়েছে। হ্যাঁ, কতদিন আগে? 3-4 বছর এমন হইব মানে। এখন যে কিনছে ইনি হলো মিটফুট হসপিটালে নাকি চাকরি করে, নাম জানি না, আমি দাঁড়িয়ে আছে হ্যাংলা পাতলা চিকন করে, কার নামে কিছু জানি না, উনি মালিক হিসাবে জানি। উনি আসছেন কাজ করার মাঝে মধ্যে এসে এই যে দোকানটা ভাড়া দিয়েছে। একই এলাকার বাদশাহ মিয়া রোডের মুসলিমনগর টাওয়ারে তার রয়েছে আরও 2টি আলিশান ফ্ল্যাট, পাশাপাশি নির্মাণাধীন আরও একটি 8তলা ভবনের মালিক এই জাহিদ। মিটফুটে চাকরি করে জাহিদ সাহেব, ওনার কি এখানে ফ্ল্যাট ছিল? হ্যাঁ আছে, আচ্ছা লিফটের নয় পয়সা এখানে 5,000 আছে, আসে মাঝে মাঝে আসে। আমার কাছে মনে হচ্ছে হিসাব রক্ষকের চাকরি করেই গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে করেছেন একাধিক বাড়ি, নামে বেনামে কিনেছেন জমি। জাহিদুর রহিমের বক্তব্য জানতে চাইলে অসুস্থ বলে এড়িয়ে যেতে চান। এই সম্পত্তি তার নয় বলেও দাবি করেন তিনি। ওই ডাক্তার কাজ গেছি না হেমাটোলজিতে, স্যাররা তো রাগ হয়েছে যে আপনি কাজ বেশি না, আপনার শরীর হয়েছে, আপনি মরে গেলে কাজ করবে কেনা, এরকম আমার নামে কোনো সম্পদ আমাদের অবশ্যই সবাই আছে। নূরমহল বাড়ি টাকার না আমার না, ওটা আমার শ্বশুর বাড়ি সমন্দিতে। ওটা আপনার শ্বশুর সম্বন্ধে। মিটফোর্ড হাসপাতালে আরটিভির টিম ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে সাংবাদিকদের হেনস্থা করেন জাহিদুর রহিম। আপনি ক্যামেরা রাখছেন কেন? না ক্যামেরা চালু করে আপনি ডাক্তার স্যারের কাছে পারমিশন না। পরে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তার আমেরিকান প্রবাসী শালক সেলিম। গৃহিণী বোনের সম্পত্তি দাবি করলেও দেখাতে পারেনি বৈধ আয়ের উৎস। দেশের মানুষ, গ্রামের মানুষ যারা থাকে ওরা সবাই তো মনে করেন ওরকম ওই ধরনের দিন কখনো ওরা করে না, এই ধরনের জিনিসের মধ্যে ওরা কখনো। নূরমহল বাড়িটা কি মানে আপনাদের পৈতৃক সূত্রে নাকি আপনারা এটা সম্পত্তিটা কিনেছেন ভাইয়া, সেটা কি জানতে পারি? হ্যাঁ, কিনা হয়েছিল সম্পত্তিটা। এটা কি আপনার নামে বাড়িটা? বাড়িটা কার নামে আমি সেটা বলতে চাচ্ছি না, আমার বোনের নামে ওই এলাকায় কিছু বিজনেস আছে, গ্রামের এলাকায়, যেটা হচ্ছে আমার ছোট ভাইরা হলো টেক কেয়ার। কেরানির চাকরি করে এমন সম্পদের পাহাড় কি করে গড়ে তুলল সংশ্লিষ্টরা, তা কি খতিয়ে দেখবেন? এমন প্রশ্ন এখন সামনে। রনি মজুমদার, আর টিভি, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। বলেন, সরকারি কর্মকর্তারা কর দেওয়ার প্রক্রিয়াকে এত জটিল করে রাখায় কর দেওয়ার ব্যাপারে অনীহা অনেকের। এছাড়া অপ্রত্যাশিত সেবা না পাওয়ায় কর দেওয়ার ব্যাপারে আগ্রহ হারায় কেউ কেউ। উত্তরাধিকার সম্পত্তিতে কর বসানোর প্রস্তাবও করেন তিনি। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনীতির প্রেক্ষিতে বিএনপি সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে তা সত্যি চ্যালেঞ্জের। নতুন বাজেটে নিম্নবিত্তের ওপর যাতে ব্যয়ের বোঝা না চাপে সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান তার। জটিল করে রাখা হয়েছে যে সব আইনি প্রক্রিয়া এবং সরকারি প্রক্রিয়া, আমলাতান্ত্রিক প্রক্রিয়া আপনি যত জটিল করবেন সেখান থেকে দুর্নীতি এবং সুবিধা লাভের সেটা সুযোগটা অনেক বেশি। করদাতাদের কর ভীতি দূর করা, করদাতাদের কর ভীতির চাইতে করদাতাদের করের অনীহা আছে, কর প্রদান করার অনীহা আছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ড ভণ্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কি বাজেট হবে সেটি কিন্তু দেখবার অপেক্ষা আমাদেরকে থাকতে হচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রাজশাহী সিল্ক কিভাবে আরও উন্নত ও আধুনিকায়ন করা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। সকালে রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। পরে তিনি স্টক হোল্ডারদের সঙ্গে সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় রেশম সুতার উৎপাদন বৃদ্ধিতে বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। এটা শুধু রাজশাহীর সম্পদ না, এটা সারা বাংলাদেশের সম্পদ, আমাদের ঐতিহ্য। ওনাদের এই প্রোডাক্টটা যাতে বাইরে রফতানি হয় সে ব্যাপারেও আমরা বিদেশে আমরা সোর্সিং করছি, কাস্টমারও আমরা চেষ্টা করছি যে ওনাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য। এক সময়ের ঝোপঝাড় আর লাল মাটির টিলা বেষ্টিত ভালুকা এখন দেশের অন্যতম প্রধান শিল্প নগরী। গত 3 দশকে টেক্সটাইল,
গ্লাস আর ওষুধের বিশাল সব কারখানায় বদলে গেছে এই জনপদের অর্থনীতি। তবে এই উন্নয়নের পিঠেই চড়ে বসেছে জনদুর্ভোগ। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার তীব্র যানজটে এখন অতিষ্ঠ জনজীবন। ময়মনসিংহের ভালুকা থেকে আল আমিন মোহাম্মদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এক সময় যেখানে ছিল সবুজের সমারোহ আর লাল মাটির উঁচু নিচু টিলা, সেই ভালুকা আজ ধোঁয়া আর যান্ত্রিক কোলাহলের শহর। গত 30 বছরে এখানে গড়ে উঠেছে কয়েকশো টেক্সটাইল, গ্লাস ও ঔষধ কারখানা। শিল্প বিপ্লবের এই ছোঁয়ায় বদলে গেছে স্থানীয় অর্থনীতির চেহারা। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে পরিবেশ সংকটও। কিন্তু এই চাকচিক্যের আড়ালে জমা হয়েছে পাহাড় সমান ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, শত শত কলকারখানা গড়ে উঠলেও সেখানে কর্মসংস্থান হচ্ছে না এলাকার মানুষের। উল্টো কারখানাগুলোর বিষাক্ত বর্জ্যে কালো হয়ে গেছে নদী ও খালের পানি, হারিয়ে যাচ্ছে স্বাভাবিক পরিবেশ। দূর এলাকাতে আইসা চাকরি বাকরি করতেছে, তাদেরকে অনেক মূল্যায়ন করে, আঙ্গুরে অবহেলা করে, মূল্যায়ন করে না। মিল ফ্যাক্টরিতে আমাদের এলাকা উন্নত হয়েছে, কিন্তু এই এলাকায় এই যানজট আছে, ময়লার লাগে আরো বেশি সমস্যা। মানুষের বিভিন্ন রোগ বালাই, বিভিন্ন অসুখ বিসুখ ছড়াইতেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এলাকার শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল দশা নিয়ে এলাকাবাসী ও পরিবেশবাদীরা বারবার সোচ্চার হলেও সুর ভিন্ন পরিবেশ অধিদপ্তরের। খোদ কর্মকর্তার দাবি, পানির রং কালো হওয়া বড় কোনো হুমকি নয়। কালো হইলে যে পানি খারাপ তা না। আপনার আমি বলি, কারখানার পানি যত চেষ্টা করুক, এরা ইন্ডাস্ট্রিতে কালারটা দূর করতে পারে না, কিন্তু আদার্স যে দূষণ আছে সমস্ত কিছু এরা ক্লিয়ার করে। এই পানিটা বাইরে বের হলেই মানুষ ফোন করে যে হ্যাঁ এর পরিবেশ দূষণ করতেছে, নদী শেষ। আসলে তা না। সব চ্যালেঞ্জ পেরিয়ে লাখো মানুষের স্বপ্ন আর হাজার কোটি টাকার বিনিয়োগে এই জনপদ হোক পরিকল্পিত ও পরিবেশ বান্ধব, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV। দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের হাই পারফরমেন্স ম্যানেজার্স কনফারেন্স ও বীমা চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের হোটেল লং বিচে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি ও বীমা দাবি পূরণে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতিজ্ঞাবদ্ধ। বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদেরও নিরাপত্তা দিয়ে থাকে বলে জানান তিনি। কনফারেন্সে সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। অনুষ্ঠানের শেষ ভাগে গ্রাহকদের মাঝে প্রায় 5 কোটি টাকার বীমা দাবি চেক হস্তান্তর করা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত সহ বিভিন্ন ইস্যুকে পুঁজি করে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। কলকাতার নিউ টাউনের একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। অমিত শাহ বলেন, এই ইশতেহার এই রাজ্যের মানুষকে নিরাশা থেকে আলোর পথ দেখাবে। এছাড়া তৃণমূলের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং সোনার বাংলা গড়তে এবার বিজেপিকে ভোট দেবার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন অমিত শাহ। এছাড়া অমিত শাহ বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।